আমি জানতাম এক সময় আমাকে ফুটবল ছাড়তে হবে, এক সময় ক্লাব ছাড়তে হবে। আমি সেইভাবেই নিজের মাইন্ডে আমি একটা প্রিপারেশান সবসময় করি। আমি ডার্বি ইস্টবেঙ্গল মোহনবাগান এমন একটা ইমোশন, যে ইমোশনটা হচ্ছে তুমি যখন ভালো খেলবে তোমাকে মাথায় তুলে রাখবে, খারাপ খেললে তোমাকে সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাজ এ প্লেয়ার তোমাকে যখন ভালো সময়টা নিতে হবে তখন খারাপটাও নিতে হবে, ক্রিটিসিজমও নিতেই হবে। আমি ভালোটা নেব, মানে আমি ভালো লোকে যখন বলবে আমি ভালোটা নেব, খারাপ যখন হবে তখন আমি কোনো তাকে সেটা আমি করবো না, অ্যাকসেপ্ট করতে পারবো না, আমি সেটা কখনো বিশ্বাস করি না। আমি ইন্ডিয়ার বেস্ট গোলকিপার হওয়ার পরেও আমি মোহনবাগানেই থেকেছি, আমি বেরোইনি, মানে আমি মোহনবাগান ছাড়িনি। আপনি যে কথা বললেন সেই সূত্রেই আমি বলি, মোহনবাগান অনেকটা বছর কাটিয়েছি, অনেকটা সময় কাটিয়েছি। 14 বছর মোহনবাগানের হয়ে খেলেছি, 14 years ইজ আ লং টাইম। এবং কখনো আমি মোহনবাগান ছেড়ে যাব সত্যি সেটা আমি কখনো ভাবিনি। মানুষকে এক্সপ্রেস করব যে আমি ছাড়ছি মোহনবাগান, আমি নিজেই শিওর ছিলাম না যে আমাকে ছাড়তে হচ্ছে, মানে বা আমি মন থেকে সরাচ্ছি। তো আমি আমার নিজের বেদনাটাকে তুলে ধরেছিলাম মানুষের মধ্যে। আমার একাডেমিতে যখন বাবা মা দিতেন না কোনো বাচ্চাকে, তো ফার্স্ট আমাকে জিজ্ঞাসা করতো, যেহেতু শিলটনের একাডেমিটা দিচ্ছে, তারা ভাবতেন যে আমার ছেলে কখনো বড় টিমে খেলবে, ভালো জায়গায় যাবে। 300 জন যদি একাডেমিতে পড়ে, মানে ভর্তি হয়, তো 300 জনই ওই 11 জনের মেম্বার হতে চাইছে। ঠিক আছে, সাকসেস তো এটা নয় যে লাইফে বিরাট কিছু অ্যাচিভ করে ফেলেছি, টাকা আসছে, গাড়ি আসছে, বাড়ি আসছে। আমার কাছে সাকসেস, আমার কাছে সাকসেস এটা যে আমি স্যাটিসফাই কিসে, আমি কি স্যাটিসফ্যাকশন হচ্ছি, মানে আমি এটা করেছি স্যাটিসফাই হই, তো ফাইন, আমি এটা সাকসেস। আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে। Welcome to My Career, My Choice podcast, where every episode is a master class in itself. আর আজকে আমার যিনি গেস্ট, ওনার পরিচয় দেওয়ার সাহস আমার নেই, কারণ উনি নিজেই গোলরক্ষক। আপনি সারা জীবন গোল সেভ করে গেছেন। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট, শিলটন পল, যাকে আমরা বাগানের বাজ পাখি হিসেবে জানি। তো আমরা এই মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টে আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে, এই আপনার জীবনের যে জার্নিটা, সেটা আমরা আমাদের দর্শকের সামনে তুলে ধরব। তো আমরা একদম ছোটোবেলা থেকে যদি স্টার্ট করি, তো ছোটোবেলায় আপনার অ্যাসপিরেশন কী ছিল, মানে কি হওয়ার স্বপ্ন ছিল? ফুটবলই কি ছিল? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। আমি অনেস্টলি বলছি, ছোটোবেলায় আমি আই ওয়াজ নো ক্লু অ্যাবাউট ফুটবল, মানে আমি খুব একটা ফুটবল নিয়ে খুব একটা আমি ইন্টারেস্ট ছিলাম না, কারণ আমি জানতামও না তো খুব একটা ব্যাপার। আমার বাবা নিজে একজন ফুটবলার ছিলেন, উনি ফুটবল খেলতেন, ভালোবাসতেন, এক্স প্লেয়ার ছিলেন। আমি যখন হয়েছি, উনি আমার নামও শিলটন রেখেছিলেন, পিটার শিলটনের নামে, ইংল্যান্ডের। এবং তিনি তখনই ভেবেছিলেন যে আমার ছেলে ফুটবলার হবে, ইভেন গোলকিপার হবে। তো তারপর বাবার মানে প্রেরণাতে আমি ধীরে ধীরে অনুপ্রেরণা হতে হতে আমি স্টার্ট করি, বাবার জন্য স্টার্ট করা। তারপর ধীরে ধীরে আমি ফুটবলটা বুঝি এবং আমার ফুটবলের প্রতি ভালোবাসা জাগে। সো লাইক সেখান থেকেই আমি মানে যখন থেকে আমার ধ্যান জ্ঞান হয়, মানে ঠিকমতো বোঝা শুরু করি, তখন আমি ফুটবলটাই জানি যে আমাকে ফুটবল প্লেয়ার হতে হবে। মানে যারা আপনার খেলা দেখেছে, যেই প্রজন্ম আপনার খেলা দেখেছে, সেই প্রজন্ম একটাই কথা বলে যে আপনার সঙ্গে বলের একটা বন্ধুত্ব আছে, কিন্তু বন্ধুত্ব থাকলেই হবে না, সে বলকে কিন্তু আপনি ঢুকতে দেন না, গোলে আটকে দেন, সেভ করেন। তো এই যে একটা মানে লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ, যে ঢুকতে দেব না গোলের মধ্যে, এইটা কবে থেকে শুরু হলো? মানে আপনি তো ফার্স্ট যে ছোটোবেলা থেকে যখন শুরু করলেন আপনার ক্যারিয়ার, তো অনেকগুলো ক্লাবে আপনি খেলেছেন, বিভিন্ন ক্লাবে, কিন্তু মোহনবাগানের সঙ্গে তো আপনার একটা রিলও আমি দেখছিলাম ইনস্টাগ্রামে, যখন আপনি লাস্টের দিকে ছেড়ে বেরোচ্ছেন, তো আপনি বলছেন যে রিত মাজারে রাখবো কিন্তু ছেড়ে দেব না। মোহনবাগান তোমার রিত মাজারে রাখবো, ছেড়ে যাব না। আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে, খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে। কথা দিয়েছিলাম রিত মাজারে রাখবো, ছেড়ে যাব না, আবার ঘরে ফিরলাম। তো এই যে একটা সম্পর্ক তৈরি হলো মোহনবাগান ক্লাব, কিন্তু অনেক ক্লাবের সঙ্গে তো খেলেছেন, চার্চিল ব্রাদার্সের সঙ্গে খেলেছেন, তো এটা কিরকমভাবে ডেভেলপ করলো? দেখুন, ফার্স্ট অফ অল আপনি যেটা বললেন সেই প্রসঙ্গে আসি। আমি
মানে ফুটবল স্টার্ট করার পর আমি গোলকিপার খেলবো এরকম কোনো মানে আমার দিক থেকে পুরো প্ল্যান ছিল না, পুরো বাবার প্ল্যান ছিল ওটা, বাবাই সেভাবে আমাকে স্টার্ট করিয়েছিলেন। তো ধীরে ধীরে অবভিয়াসলি আমি গোলকিপার স্টার্ট করি, এবং গোলকিপার এমন একটা পজিশন, খুব থ্যাঙ্কলেস জব ফুটবলে বলা হয়, মানে তুমি সারা ম্যাচ ভালো খেলছো, সব কিছু ভালো সুপারভ করছো, বাট একটা ভুল তোমার সব শেষ, টিম শেষ। তো এমন একটা পজিশন থেকে আমরা মানে এমন একটা পজিশনে আমরা খেলেছি যে পজিশনটা সবসময়ের জন্য খুব মানে সবসময় মানে খুব ফোকাস থাকতে হতো, সবসময় ফোকাস থাকতে হতো। যেটা আপনি বললেন যে কোনো বল ছাড়া যাবে না, গোল তো হয়েছে অবশ্যই, বাট ট্রাই করতাম আমরা সবসময় যাতে কোনো বাজে কনসিড না করি, বাজে গোল না খাই, আমরা সেভাবে আমরা ট্রাই করতাম। স্টিল ভুল ঠিক তো হয়েই থাকে। এবং আপনি যে কথা বললেন সেই সূত্রেই আমি বলি, মোহনবাগান অনেকটা বছর কাটিয়েছি, অনেকটা সময় কাটিয়েছি, 14 বছর মোহনবাগানের হয়ে খেলেছি, 14 years, ইটস আ লং টাইম। এবং কখনো আমি মোহনবাগান ছেড়ে যাব সত্যি সেটা আমি কখনো ভাবিনি। যখন ছেড়ে যায়, যখন ফাইনালি হয় যে আমি ছেড়ে যাচ্ছি, মোহনবাগান ছাড়ছি, তখন আমার কাছে এতটা বেদনাদায়ক ছিল যে আমার মনে আছে যে আমি যে মানুষকে এক্সপ্রেস করব যে আমি ছাড়ছি মোহনবাগান, আমি নিজেই শিওর ছিলাম না যে আমাকে ছাড়তে হচ্ছে, মানে বা আমি মন থেকে সরাচ্ছি। তো আমি আমার নিজের বেদনাটাকে তুলে ধরেছিলাম মানুষের মধ্যে, এবং আমি লাস্টে এটাও বলেছিলাম যে হৃদ মাঝারে রাখবো, ছেড়ে যাব না। সত্যি আমি ছেড়ে যাইনি, কেননা আমি ভেবেছিলাম যখন মোহনবাগান ছাড়ার পর হয়তো আমি আবার কাম ব্যাক করবো অ্যাজ এ ফুটবল প্লেয়ার, দো সেটা হয়নি। বাট আমি ফিরেছি মোহনবাগান একটা বছর পর আবার। আমি এখন মোহনবাগান ইউথ ফুটবল সেক্রেটারি হিসাবে ফিরেছি, তো মোহনবাগান এসে কর্মকর্তা হিসেবে ফিরেছি আমি। তো এই যে আপনার জার্নিটা শুরু, ফার্স্ট ব্রেকটা কখন আসলো, মানে প্রথম ম্যাচ যেটা আপনার মনে হয় যে মনে দাগ কেটে দিয়েছে মানুষের, যেখান থেকে আপনার বাবা তো স্বপ্ন দেখেছিল যে আপনাকে গোলকিপার তৈরি করবেন? দেখুন, ফার্স্ট অফ অল যদি বলা যায় আমার কেরিয়ারের ব্রেক পয়েন্ট, সেটা হচ্ছে আমি টাটা ফুটবল একাডেমি থেকে এসেছি টিএফএ। তখন যারা ফুটবল সম্বন্ধে জানে সবাই জানে টিএফএ কতটা ম্যাটার করতো একটা ফুটবল লাইফে। মানে আমাদের যদি 18টা ফুটবল প্লেয়ার আমরা যখন গ্র্যাজুয়েট করতাম, তার মধ্যে 16টা ফুটবলার ইন্ডিয়া টিমের হতো, বা বড় বড় টিমের বিভিন্ন টিমে সাইন করতো, সেই 18টাই হতো এরকম ব্যাপার। তো সেখান থেকে আমি উঠে এসেছি, আমি ওখানে 6 বছর ছিলাম। তো টাটা ফুটবল একাডেমি আমাকে একটা লাইফে আমাকে পুরো সফল হওয়ার জন্য পুরো আমাকে হেল্প করেছে। এবং তারপর যদি বলা যায় মোহনবাগান আসার পর আমার মনে আছে 2006 আমি জয়েন করেছি। অ্যান্ড আমার সেখানে আমার ফার্স্ট ব্রেক ছিল, আমি মাহিন্দ্রাস এগেনস্ট একটা ম্যাচ খেলেছিলাম ফর হাফ অ্যান আওয়ার। তারপর আমার ফার্স্ট ব্রেক আমাকে দিয়েছিল চিমাওকেরি, মানে চিমাওকেরি আমাদের মোহনবাগানে কোচ হয়ে এসেছিলেন। তিনি আমাকে একটা ফার্স্ট ব্রেক দিয়েছিলেন, তিনি আমাকে ফার্স্ট খেলিয়েছিলেন। মানে কি হয়েছিল যে একটা ফুল ম্যাচ আপনি খেললেন না, আধ ঘন্টার জন্য খেললেন? না, ওটা আমার একটা প্লেয়ারের ইনজুরি হয়েছিল, কিছুটা সময় রিজার্ভ প্লেয়ার। হ্যাঁ, তো সেখানে কিছুটা সময় খেলেছিলাম। তারপর আমি ফার্স্ট ম্যাচ খেলেছি ফুল টাইম, সেটা হচ্ছে এএফসি কাপের ম্যাচ ছিল, যেখানে চিমাওকেরি আমাকে চান্স দিয়েছিলেন। এবং সেই ম্যাচটা হওয়ার পর বাই গড গ্রেস আমার সবগুলো ম্যাচ পরপর আমি খেলেছিলাম, এএফসি কাপের ম্যাচ খেলেছিলাম, কিছু আই লিগের ম্যাচ খেলেছিলাম। দ্যাটস মাই ফার্স্ট ইয়ার, অ্যান্ড ওটাই আমার কাছে ব্রেক পয়েন্ট ছিল। ব্রেক পয়েন্ট। আর মানে এমন আপনি তো অসংখ্য গোল সেভ করেছেন, অসংখ্য, ঠিক আছে, কোনো এমন একটা ম্যাচ যেই গোল সেভ করাটা আপনার মনে হয় যেটা ওয়ান অফ দ্য ডিসাইডিং ফ্যাক্টর অফ দ্য ম্যাচ হয়ে গেছে, সেভ করা? এরকম লট অফ ম্যাচ, লাইক পার্টিকুলার একটা ম্যাচ বলা খুব ডিফিকাল্ট, মানে থ্রু আউট মাই কেরিয়ার, বিকজ অনেক সেভ রয়েছে। অবভিয়াসলি আমার কিছু ম্যাচ আমার কাছে আমার সবসময় মনে দাগ কেটে গেছে, সেটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট ডার্বি ছিল, অ্যান্ড যা হয় প্রথম ডার্বি খেলতে নামছি, মোহাম্মদ ইসমাইল ম্যাচ, সেখানে এত দর্শক, মানে এখন তো দর্শক সংখ্যা অনেক কমে গেছে, বিকজ সিটিং ক্যাপাসিটি সল্ট লেকে কমে গেছে। আগে কোনো একটা ডার্বি ম্যাচ হওয়া মানে 1 লাখের উপর লোক, 1 লাখের উপর দর্শক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যখন ফার্স্ট ডার্বি ছিল, সেখানে আমরা ম্যাচটা জিতেছিলাম। আমার মনে আছে তখন এড মিলসন বলে একটা প্লেয়ার ছিল, তার এগেনস্টে খেলা, এবং ম্যাচটা আমার খুব ভালো গেছিলো, ম্যাচটা আমরা জিতেছিলাম। সেই একটা ম্যাচ দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ম্যাচ, অ্যান্ড অবভিয়াসলি মাই লাস্ট ম্যাচ, আমার লাস্ট ডার্বি। যারা মোহনবাগান সাপোর্ট তারা জানে, আমি একটা সেফ ব্যাকলিফট সেভ করেছিলাম, ধানময় একটা সেফ একদম লাস্ট মিনিটে একটু আগে। তো সেই সেফটা ম্যাচে ব্রেক পয়েন্ট ছিল, বিকজ আমাদের ম্যাচটা করতেই হতো, বেরোতেই হতো। তো যার জন্য ওই সেফটা ওই ম্যাচে আর ফার্স্ট, এই দুটো ডার্বি আমার কাছে সবসময় খুব ক্লোজ টু মাই হার্ট। মানে আরও অনেক ম্যাচ হয়েছে, বাট অবভিয়াসলি আমি এই দুটো ম্যাচ আমি সবসময় মনে করি। এমন কোনো একটা ম্যাচ যেখানে আপনি সেভ করতে পারেননি?
এরকম লট অফ ম্যাচ, এরকম অনেক ম্যাচ হয়েছে খারাপ গেছে এবং অফিসে তখন ক্রিটিসিজমও ফেস করতে হয়েছে খুব খুব মানে এরকম হয়েছে যে ম্যাচ খারাপ হয়েছে, আমি আমার বাবা মা যেখানে থাকেন আমি সেখানে চলে গেছি, জানি আমি বিকজ ডার্বি খারাপ হয়েছে, মানুষের গালাগালি করবে, লোকটা বলবে, লেখালেখি হবে। সকালে যখন ঘুম থেকে উঠছি তখন দেখছি বাইরে সব মিডিয়ারা দাঁড়িয়ে রয়েছে বাড়ির বাইরে, এবং সাপোর্টাররাও রয়েছে অনেকে, মিডিয়া দাঁড়িয়ে রয়েছে, তারা আমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ আমি তখন ম্যাচ খারাপ হয়েছে আমার জন্য। এমনও হয়েছে ম্যাচ খারাপ গেছে, আমাকে পালিয়ে বেড়াতে হয়েছে। ডার্বি ইস্টবেঙ্গল মোহনবাগান এমন একটা ইমোশন, যে ইমোশনটা হচ্ছে তুমি যখন ভালো খেলবে তোমাকে মাথায় তুলে রাখবে, খারাপ খেললে সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো দ্যাট ইজ লাইফ। এটা কি করে এই জিনিসগুলোকে আপনি ম্যানেজ করতে মানে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনি তো আপনার 100% দিয়েছেন প্রত্যেকটা ম্যাচে, যে কোনো প্লেয়ারের এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে কর্তব্য। কিন্তু একটা ইনসিডেন্ট হয়তো আপনার ভুল হতেই পারে, কিংবা ছেড়ে দিতেই পারেন কোনো একটা গোল, হ্যাঁ, তারপরে যখন মানুষ এই রিয়াকশানগুলো দেয়, এটা কি করে মেন্টালি, এটাকে কি করে হাউ ইউ ম্যানেজ দিস মেন্টাল প্রেশার? আমার খুবভাবে মনে হয় যারা যেসব প্লেয়ার কলকাতায় খেলেছে মানে মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলেছে, তারা জানে যে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা কতটা প্রেশার। বিকজ অনেক প্লেয়ার আছে, অনেক বাঙালি প্লেয়ারও আছে, আমি বাইরের প্লেয়ার বলছি না, বাঙালি প্লেয়ারও আছে অনেকে যারা কলকাতার বাইরে খেলছে, বাট they don't want to play in Calcutta because the pressure of public, the pressure of officials, সব কিছু নিয়ে। I played 14 years for this Mohanbagan team. আমি জানি যে অ্যাজ এ প্লেয়ার তোমাকে যখন ভালো সময়টা নিতে হবে তখন খারাপটাও নিতে হবে, ক্রিটিসিজমও নিতেই হবে। আমি ভালোটা নেব, মানে আমি ভালো লোকে যখন বলবে আমি ভালোটা নেব, খারাপ যখন হবে তখন আমি সেটা আমি করবো না, অ্যাকসেপ্ট করতে পারবো না, আমি সেটা কখনো বিশ্বাস করি না। মানে আমাকে অনেকেই বলতেন যে যেদিন তুমি খারাপ খেলবি সেদিন তুই পেপার পড়বি না। তো আমি না ভালো খেললে পেপার না দেখবো, যে আমি খারাপ খেললে পেপারটা আরও বেশি দেখতাম। বিকজ এই কারণেও দেখতাম, সেটা আমাকে মোরালি ডাউন করার জন্য নয়, নিজেকে আমি দেখতাম আরও যে আমার সম্বন্ধে কারা কী বলছে এবং কোনটা ঠিক কোনটা ভুল। হয়তো বা আমি জানি আমার কি ভুল হয়েছে, স্টিল আমার জানা দরকার যে তাদের কি মনে হয়েছে, বা অনেক এক্স প্লেয়ার রয়েছে তারা কি বলছে আমার সম্বন্ধে। তো সেটা যত জানতে পারতাম আমি নিজেকে আরও রেকটিফাই করার চেষ্টা করতাম। তো আমার মনে হয় তুমি যখন নিজের ভালোটাও নিচ্ছ তখন তোমার খারাপটাও তোমার অ্যাকসেপ্ট করতে হবে। এইভাবেই এই যে যখন ক্রিটিসিজম, এই একটা ব্যাড ফেজ যেত, তখন ফ্যামিলি সাপোর্ট কিরকম? আমার ফ্যামিলি সবসময় খুব বেশি ভালো ছিল। আমার বাবার একটা ব্যাপার ছিলেন যে হি ওয়াজ এ ফুটবল প্লেয়ার, আমি যখনই কোনো ম্যাচ শেষ করতাম, ম্যাচ শেষ করার পর আমি আই ইউজড টু কল হিম অলওয়েজ, এবং আমি জিজ্ঞাসা করতাম যে আমার ম্যাচ কেমন গেছে। তো খুব কম টাইম হচ্ছে উনি স্যাটিসফাই হতেন, আমি খুব ভালো খেলেছি, আমি স্যাটিসফাই, বাট উনি খুব কম স্যাটিসফাই ওনাকে করতে পারতাম, বিকজ হি ওয়াজ মাই ফার্স্ট কোচ। আমার আরও কোচ আছে, বাট উনি আমার ফার্স্ট কোচ। অ্যান্ড খারাপ হোক ভালো হোক, যখন যদি খারাপ, আমার এমন বাবা জানতো যে অনেক বেশি পোটেনশিয়াল, তাই জন্য হয়তো একটু ক্রিটিসাইজটা বেশি হয়তো। আপনি একটু আগে বলছিলেন ভাস্কর গাঙ্গুলিকে, ভাস্করদা আপনার এখানে এসেছিলেন, আমার মনে আছে একটা ম্যাচ, একটা ডার্বি আমার খারাপ গেছিলো। বাবা পরের দিন কলকাতায় এসে, আমি কলকাতা থাকতাম, বাবা পরের দিন কলকাতায় এসে আমাকে ভাস্করদার কাছে নিয়ে গেছিলেন। সবাই জানতো যে ভাস্করদা একটা ম্যাচে, মানে মোহনবাগান ম্যাচে একটা 5 গোল খেয়েছিল, এবং কী করে উনি তাড়াতাড়ি কামব্যাক করেছিলেন, ওনার কাছে নিয়ে গেছিলেন জানে ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তো আমার কোনো খারাপ কিছু হলে বাবা মা অলওয়েজ, বাবা মা সবসময় ছিলেন এবং আছেন, এবং অবভিয়াসলি আমার পুরো ফ্যামিলি সাপোর্ট থাকতো, কোচের সাপোর্ট থাকতো। তো মোহনবাগানের 14 বছরের একটা সম্পর্ক, একটা জার্নি, কিন্তু মাঝখানে অন্য ক্লাবের হয়েও আপনি খেলেছেন, যেরকম ধরুন চাচিল ব্রাদার্স, হ্যাঁ। এই যখন ছেড়ে যাচ্ছেন মোহনবাগানকে, অন্য ক্লাবের হয়ে যাচ্ছেন, আবার একটা নতুন সাপোর্টার, নতুন সম্পর্ক, হয়তো কিছু কম সংখ্যক টাইমের জন্য আপনি খেলেছেন। তো এই অনুভূতিগুলো কীরকম লাগে? মানে মোহনবাগানকে কি তখনও আপনি খুব মিস করতেন যখন অন্য ক্লাবের হয়ে খেলতেন? আমি অদ্যপ্রান্ত মোহনবাগানি। আমি মোহনবাগান প্লেয়ার, মেম্বার, সাপোর্টার, এখন অফিসিয়াল। তো মোহনবাগানের বাইরে আমার কিছু নেই। রাইট। যে সময়, আমি সবসময় বলি, যে সময়গুলো আমাদের অনেক প্লেয়ার আছেন যারা বেটার অপশন পেয়েছেন, বেটার অফার পেয়েছেন, বেরিয়ে গেছেন তার বিভিন্ন টিমে। আমি ইন্ডিয়ার বেস্ট গোলকিপার হওয়ার পরেও আমি মোহনবাগানই থেকেছি, আমি বেরোইনি, মানে আমি মোহনবাগান ছাড়িনি, বেটার অফার পেয়েও ছাড়িনি।
তার একটাই কারণ, সবাই জানে যে আমি অদ্যপ্রান্ত মোহনবাগানি। আমি সেই জায়গায় দাঁড়িয়ে যখন মোহনবাগান ছেড়ে যখন অন্য কোনো ক্লাবে খেলতে হয়েছে বা মোহনবাগান ছাড়তে হয়েছে, সেটা একটু আগে আপনাকে বললাম যে সেটা খুবই কষ্টদায়ক ছিল। বাট আমি ফ্যাক্টটাকে অ্যাকসেপ্ট করতে পারি, আমি যেটা বাস্তব সেটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি, সেটাকে আমি নিয়েই চলি। আমি জানতাম এক সময় আমাকে ফুটবল ছাড়তে হবে, এক সময় ক্লাব ছাড়তে হবে। আমি সেইভাবেই নিজের মাইন্ডে আমি একটা প্রিপারেশান সবসময় করি। আমি যবে ফুটবল ছেড়েছি, হয়তো বা আমি আরও 2-3 বছর আরও খেলতে পারতাম। এখনো তো ফিট কমপ্লিট? হ্যাঁ, ফিট আছি। আমার ফ্রেন্ডসরা, আমার সাথে আমার বন্ধুরাও খেলছে এখনও। হয়তো আমি যে ছেড়েছি 1-2 বছর আগে, বাট আমি আর একটু খেলতে আনতে পারতাম। বাট আমার কোথাও আমার মনে হয়েছিল যে আমি জানতাম যে আমার এন্ড পয়েন্ট কোথায়, আমার কখন ছাড়তে হবে। তো আমি সেইভাবে মাইন্ডকে প্রিপেয়ার করতাম। আমি জানতাম যে আমাকেও মোহনবাগান এই সময় ছাড়তে হবে, তো সেইভাবে প্রিপারেশনও আমি রেখেছিলাম। না, মোহনবাগান তো আপনি গোলকিপার হয়ে তো খেলেইছেন, তার সঙ্গে আপনি অধিনায়কও হয়েছিলেন। তো আর আপনার বাবা আপনার নামটা রেখেছে যেই প্লেয়ারকে, পিটার শিল্টনকে অনুপ্রেরণা রেখে, তিনিও একটা টাইমে ইংল্যান্ডের হয়ে গোলকিপার ছিলেন, ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট গোলকিপার। তো আপনি ক্যাপ্টেন কাম গোলকিপার, তো এটা তো আরো বেশি দায়িত্ব অবশ্যই। আর অ্যাজ এ ক্যাপ্টেন গোলকিপার সব থেকে ক্রাইসিসটা হচ্ছে আপনাকে বাদবাকি 10 জনকে কন্ট্রোল করতে হচ্ছে, কিন্তু গোল পোস্টটা আগলে রেখে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কে কি করছে, কি মুভমেন্ট, সব কিছু তো আপনার উপর নির্ভরশীল, বিকজ লিডার তখন পেছন থেকে সাপোর্ট সিস্টেম দিচ্ছে, যেখানে লিডারের কাজই হচ্ছে সামনে থেকে লিড করা। অ্যাজ এ গোলকিপার ক্যাপ্টেন এটা কতটা চ্যালেঞ্জিং একটা রোল, কি মনে হয়? মানে আমার খুবভাবে মনে হয় যে কোনো একটা টিমে না গোলকিপার ক্যাপ্টেন হওয়া খুব ইম্পর্টেন্ট। বিকজ যদি সে সিনিয়র গোলকিপারও হয়, কেন সে এমন একটা পজিশনে রয়েছে যে সামনে থেকে ফ্রন্ট থেকে পুরো টিমটাকে দেখতে পাচ্ছে, পুরো টিমটাকে প্রোটেক্ট করতে পারছে, কিভাবে মানে কখন টিমের অ্যাটাক স্টার্ট হবে, ফাস্ট হবে কি স্লো হবে, কিভাবে গেমটাকে স্লো করতে হবে। একটা গোলকিপার পুরো টিমকে কন্ট্রোলও করতে পারে। সে মানে আমি মনে করি কমিউনিকেট করে কন্ট্রোল করতে পারে যে কখন কিভাবে অ্যাটাকের সময় বা ডিফেন্সের সময়। তো আমার মনে হয় যখন আমি মোহনবাগানে ছিলাম, যখন আমি মোহনবাগানের ক্যাপ্টেনও ছিলাম, সেই সময়টা এতটা একটা ইম্পর্টেন্ট সময় ছিল, যে সময় আমাদের কোনো ট্রফি ছিল না, সব মোহনবাগানিরা জানে। সেই সময় আমি মোহনবাগানের ক্যাপ্টেন হয়েছিলাম, এবং সেই সময় অনেক বছর পর ট্রফি এসেছিল মোহনবাগান, এবং সেটা আই লিগ এসেছিল, ন্যাশনাল ট্রফি এসেছিল, তো আই লিগ এসেছিল, এবং সেটা আমার ক্যাপ্টেনশিপ এসেছিল। ইটস এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট, রাইট? আপনি ডার্ক ফেজে ঢুকেছিলেন মোহনবাগানে তখন। আমি অনেকটা বছর, মানে আমি মোহনবাগানের আমি ওই ফেজটা দেখেছি, যে সময়টা মোহনবাগানে কিছুই ছিল না, ফ্রম 0 to 100, মানে এই ফেজটা পুরো আমি দেখেছি। মানে যখন কিছু ছিল না, সেখান থেকে একটা বিরাট কিছু পাওয়া, পুরো ফেজটা আমি দেখেছি। অনেকে গেছে এসছে, পুরো ফেজটা পেয়েছি আমি। তো সেই সময় আমি মোহনবাগানে ছিলাম এবং মোহনবাগানের ক্যাপ্টেন ছিলাম, এবং সেই সময় আমার সাকসেস হয়েছিল, এবং তারপর নেক্সট ইয়ার আবার আমি ক্যাপ্টেন হয়েছিলাম। তো অনেকটা দায়িত্ব ছিল, এবং আমার প্লেয়াররা যারা ছিল, আমার জুনিয়র যারা ছিল, তাদের সবাইকে আগলে রেখে কীভাবে টিমকে মোটিভেট করা বা কীভাবে ট্রফি পাওয়া, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা অনেকেই যারা খেলছিলাম না বা খেলছে না, তাদেরকে কীভাবে মোটিভেট রাখতে হয়, কোচের সাথে একটা সুন্দর একটা সুসম্পর্কে সব কিছু রেখে। তো ইট ওয়াজ এ বিগ টাস্ক, বাট আমার কাছে। তো আমাদের অনেক দর্শক আছে, তারা হয়তো অ্যাসপায়ারিং ফুটবলার, হয়তো ভবিষ্যতে তারা খেলতে চায়, তো তাদেরকে কি বলবেন যে ফিটনেস, ডায়েট, কি নজর দেওয়া উচিত টু বি এ গুড অ্যাথলেটিক? আমি খুবভাবে মনে করি, আমি পার্সোনালি মনে করি যে আমি ভেরি হার্ড ওয়ার্কার। আমি সবসময় আমি হার্ড ওয়ার্কটা পছন্দ করতাম। মানে আমি যখনই প্র্যাকটিস করতাম বা যখনই খেলতাম, আমি মানে মর্নিং আর ইভিনিং 2 টাইম প্র্যাকটিস করতাম। আমার সকালে যদি ক্লাবে প্র্যাকটিস হতো, আমি আবার ইভিনিংয়ে প্র্যাকটিস করতাম, বা ইভিনিংয়ে প্র্যাকটিস হলে মর্নিংয়ে প্র্যাকটিস করতাম। তো এবং যখন আমি আপনাকে বলছিলাম, যখন আমার খারাপ সময়, মানে খারাপ খেলতাম, তখন আমাকে কামব্যাকটার জন্য আরও এক্সট্রা এফোর্ট দিতে হতো। তো আমার কাছে মনে হয় হার্ড ওয়ার্কের বিকল্প কিছু নেই, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে অবশ্যই ডিসিপ্লিন লাইফ, অস্বীকার করার জায়গা নেই, মানে ডিসিপ্লিন লাইফ মেনটেন করতেই হবে, মানে এর কোনো সেকেন্ড চয়েস নেই। থার্ড, আপনি যেটা বলেন ডায়েট, কেন এখন আমাদের এত বেশি জাঙ্ক ফুড হয়েছে, আগে এগুলো কম ছিল, এখন জাঙ্ক ফুড অনেক বেশি হয়েছে। তো আমাদের ডায়েট কন্ট্রোল করতেই হবে, নিউট্রিশনিস্ট বা কাউর থেকে ডায়েট কন্ট্রোল। আমরা অনেক সময় আছে, আমরা অনেক ফুটবল প্লেয়ার যারা এমন ফ্যামিলি থেকে বিলং করে, যারা খুবই দরিদ্রতা থেকে বিলং করে, তারা হয়তো সেভাবে নিউট্রিশনিস্ট দেখি বা ডায়েট ফুড খেতে পারবে না, বাট আমার মনে করি তার থেকে একদম বাড়ির খাবার খাওয়া উচিত।
এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমার মনে হয়, যেটা আপনাকে বলে পেশেন্স, আমার মনে হয় আমাদের এখন জেনারেশনের না অনেক পেশেন্স দরকার। কারণ আমরা অল্পতে ভেঙে পড়ি, আমরা অল্পতে আমরা ভাবি যে আমার হচ্ছে না, পারছি না। তারা ইয়েস্টারডে সাকসেস চায়, মানে গতকাল সাকসেস চায়। হ্যাঁ, মানে আমরা ওয়েট সবাই মনে করে যে মানে আপনি ভাবতে পারবেন না, আমার একটা একাডেমি ছিল, দুটো একাডেমি ছিল, ফুটবল একাডেমি। এখন আমি ওটাকে বন্ধ রেখেছি। আমার একাডেমিতে যখন বাবা মা দিতেন না কোনো বাচ্চাকে, তো ফার্স্ট আমাকে জিজ্ঞাসা করতো, যেহেতু শিলটনের একাডেমিটা দিচ্ছে, তারা ভাবতেন যে আমার ছেলে কখনো বড় টিমে খেলবে, ভালো জায়গায় যাবে। 300 জন যদি একাডেমিতে পড়ে মানে ভর্তি হয়, তো 300 জনই ওই 11 জনের মেম্বার হতে চাইছে। ঠিক আছে, তো তারা তাদের একটা কথা ছিলেন যে আমার ছেলে কবে একটা ভালো পজিশনে যাবে। আর ভালো পজিশনে যাবে তাকে তো একটা এতদিন স্ট্রাগল করতে হবে, তাকে তো লড়াই করতে হবে, তাকে বাস্তবটা দেখতে হবে। মানে শুধুমাত্র ফুটবল নয়, প্রত্যেকটা ইভেন্ট আপনি জানেন, মানে আমি এত তাড়াতাড়ি কোনো সাকসেস পেতে পারে না কেউ, সাকসেসের জন্য একটা সময় লাগে। তো আপনি কি ডেস্টিনির ওপর বিশ্বাস করেন? ভাগ্যে আমি ভাগ্য বিশ্বাস করি, কিন্তু ভাগ্যের থেকে আরও বেশি বিশ্বাস করি যে যদি সে হার্ডওয়ার্ক করে। আমি হার্ডওয়ার্ক করবো না, বসে থাকবো, আমি কিছু করবো না, আর আমি বলবো যে আমার ডেস্টিনি যেখানে নিয়ে যাবে সেখানে আমি আমার এন্ড আপ হবে, সেটা আমি একদম বিশ্বাস করি না। আমি মনে করি যে হার্ডওয়ার্কের বিকল্প কিছু। তো আমি যে বইটা লিখেছি, যার কনটেক্সটে আজকে এই পডকাস্ট আমরা করছি, মাই ক্যারিয়ার মাই চয়েস, সেখানে আমার একটা কোট আছে যে ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। মানে আমি কি চুজ করব সেটা ডিফাইন করবে আমার আগামীকাল। মানে আজকে যদি আমি ভাবি যে আমার ভাগ্যটা খারাপ, তো খারাপ ভাগ্য, অ্যাস্ট্রোলজির কাছে যাই, একটা স্টোন পরে নিলাম, কোনো কাজ করছি না, কেন? গ্রহ নক্ষত্র খারাপ চলছে, ওটা যখন ঠিক হবে তখন ঠিক হবে। কিন্তু ওটা যদি ঠিকও হয়ে যায়, আমি যদি কোনো কাজ না করি, আজকে যদি আমি গাছটা না লাগাই, তাহলে ফলটা তো কালকে আসবে না। হার্ডওয়ার্ক, যেটা আপনি বললেন, কারেক্ট, আমাকে মেহনত করে যেতেই হবে, তার সঙ্গে প্রস্তুত থাকতে লাগবে। যেই দিনকে অপরচুনিটি আমার দরজা নক করবে, সেদিনকে তাতে আমি প্রিপেয়ার থাকি। যেরকম আপনাকেও একবার না একবার দরজা নক করতে হয়েছে, কিন্তু আপনি প্রিপেয়ার ছিলেন, যেই অপরচুনিটি পেয়েছেন, ইউ ক্র্যাক ইট। দেখুন, আমার কোচ বা আমার বাবা এরা সবসময় বলতেন, মানে আমি সবসময় যে আমি খেলে গেছি 14 বছর, সারা বছর আমি সবসময় খেলেছি তা তো নয়। অন্য প্লেয়ারও ছিলেন, সেও খেলেছেন, আমিও বসেছি, আমি সাবস্টিটিউট ছিঁড়ি চেঞ্জে এসেছি। যখন আমি বসে থাকতাম, আমাকে এই কথাটাই ঠিক বলতেন, আপনি যে কথাটা বললেন যে আমাকে এতটা হার্ডওয়ার্ক করে যেতে হবে যে যখন আমি আমার দরজা নক করছি, যখন আমি একটা চান্স পাচ্ছি, আমাকে নিজে প্রুভ করতে হবে। যদি প্রুভ না করতে পারি, তাহলে কিন্তু সেই চান্সটা আমি মিস করে ফেললাম। আবার কখন চান্স পাবো আমি জানি না। ওই যে আধ ঘন্টা চান্সটা পেলেন একদিন, একটা ইনসিডেন্ট, ওইটাই আমাকে নেক্সট ম্যাচে কিন্তু ফার্স্ট টিম থেকে আমাকে আবার ঢুকিয়ে দিল। তো সবসময় না প্রিপেয়ার থাকতে হবে এবং পেশেন্স খুব থাকতে হবে। এখন আমার মনে হয় এখনকার অনেক জেনারেশনের মানুষের মধ্যে পেশেন্স লেভেলটা অনেকটা কমে গেছে, তারা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলছে। অ্যান্ড যেটা আপনিও আপনার সাথে কথা হলো যে সফলতা খুব তাড়াতাড়ি চাইছে, সফলতা তাড়াতাড়ি আসবে না। সফলতা আসার জন্য অনেকটা সময় লাগবে, অনেক সময় ধ্যান জ্ঞান ডেডিকেশন থাকবে। ডেডিকেশন ছাড়া পসিবল না। তো এই যে রিটায়ারমেন্টের পর, আমি বলবো না স্পোর্টসম্যানরা কখনো রিটায়ার করে না, কারণ আপনি এখন হয়তো রিটায়ার করে গেছেন, আপনি হয়তো আর ডার্বি খেলছেন না, কিন্তু যেদিনকে এই ডার্বি ম্যাচ হচ্ছে, আপনি এখন একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড, আপনি থাকছেন, অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন। অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর সেটা তো একটা আপনার প্রফেশন তৈরি হয়েছে। এছাড়া আর কি প্যাশন আছে যেটাকে আপনি ফলো করছেন? মানে ঘুরতে যেতে পছন্দ করেন? অবভিয়াসলি আমি খুব ঘুরতে যাই। আমি না লাস্ট কয়েক বছর ধরে আমি খুব বিজি আছি একটু পার্সোনাল লাইফ নিয়ে। লাইক আমার কিছু বিজনেস রয়েছে, যার জন্য আমার কিছু যাওয়া হয় না। তো এই যে বিজনেসেরটা আমরা একটু আসবো, যে এই বিজনেসটা কি করে, আপনি কি বিজনেস করছেন আর কিভাবে আপনি নিজেকে প্রস্তুতি নিলেন? বিকজ আপনি তো সারা জীবন গোল রক্ষক ছিলেন, গোল বাঁচিয়েছেন, তো বিজনেসেও কি আপনি লস প্রোটেক্ট করছেন না লস হচ্ছে? দেখুন, আপনাকে আমি বলছিলাম যে আমি একটু পরিকল্পনা করেই চলি আপনাকে, এবং কোনো কিছু যে কি আসতে চলেছে বা কি হতে চলেছে বা আমার সামনের কি স্টেপ হতে পারে, তার জন্য আমি একটু প্ল্যান করে নিই আগে থেকেই। বিকজ আমার কখন ফুটবল ছাড়তে হবে সেটাও আমার প্ল্যান ছিল। ইটস নট দ্যাট যে আমার আজকে মনে হলো কালকে ছেড়ে দিলাম, সেটা নয়। আমি জানতাম যে আমি সময় ছাড়তে চলেছি, বা ছাড়ার পর আমি রেস্ট অফ লাইফ কী করবো, তার জন্য আমি আগে থেকে প্ল্যান ছিল এটা। তো আমি আমার একটা রেস্টুরেন্টে ছিল, আমি ফুটবল সেটা 1.5-2 বছর আগে থেকে স্টার্ট করেছিলাম, 2 বছর।
সেই একটা রেস্টুরেন্ট থেকে দুটো রেস্টুরেন্ট হয়েছে, আচ্ছা দুটো রেস্টুরেন্ট থেকে একটা রিসর্ট হয়েছে, আচ্ছা একটা গাড়ি সার্ভিস সেন্টার আছে আমার, মাল্টিকা সার্ভিস সেন্টার, বাহ। একটা পার্লার রয়েছে, বাহ। অ্যান্ড আশা করি 1-2 বছরের মধ্যে আরো কিছু জিনিস ডেভেলপ মাল্টিপল বিজনেস, Yes. মাল্টিপল বিজনেস কি করে ম্যানেজ করছেন? আমি একটু ম্যানেজ ভালো করতে পারি। একটু আগে বললেন না আমি ক্যাপ্টেন প্লাস গোলকিপার ছিলাম, তো ম্যানেজ করতেই হয় পুরো। আর আর এই প্রত্যেকটা ব্যবসার আমার যেটা মনে হচ্ছে এখানেও আপনি গোলকিপার মাইন্ডসেটেই কিন্তু কাজটা করছেন, মানে এতগুলো ব্যবসা প্রফিট করা কিংবা ব্রেক ইভেনে নিয়ে যাওয়া, ইটস নট এ ম্যাটার অফ জোক, মানে সবাই কিন্তু পারবে না। এক্স্যাক্টলি, মানে যদি আমার একটা চেন অফ বিজনেস থাকে যেটাতে আমি এগোচ্ছি তাহলে হয়তো দ্যাট ওয়াজ মাচ মোর ইজিয়ার, বাট যেহেতু আমার একটা সিভিল বিভিন্ন কিছু রয়েছে, ভ্যারিয়েন্ট রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই বিজনেসগুলো আমাকে দেখতে হচ্ছে বা আমার অনেক এত ম্যান পাওয়ার যাদেরকে নিয়ে আমি চলছি, যাদেরকে নিয়ে আমি কাজ করছি, আমার মনে হয় সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে টিম। আপনার টিম কেমন, আর কি প্লেয়ার, আর আপনার নেক্সট আমার মনে হয় আপনার ভিশন কি। যদি আপনার ভিশন ঠিক থাকে যে আপনি নেক্সট 3 to 5 years আর হোয়াট এভার বা নেক্সট 1 year মধ্যে আপনি এই জায়গাটা আপনি আপনার ব্র্যান্ডকে এই জায়গায় চাইছেন, সেই ভিশনটা যদি ক্লিয়ার থাকে এবং আপনার পজিশনে যে আপনি যে মানুষগুলোকে নিয়ে সেই মানুষগুলো ঠিকঠাক মানুষ থাকে, এই নয় যে আপনি আপনার জায়গা থেকে স্কিপ করতে পারবেন। আমার মনে হয় যে আমার যে কাজগুলো আমাকে আমার কাজ করতেই হচ্ছে এভরিডে। আমি আগে যারা ফুটবল যখন খেলতাম তখন যারা খাটতাম, এখন তার থেকে বেশি আমি হার্ডওয়ার্ক করি। আমি চাকরিও করি, চাকরিও করি। আচ্ছা, তো আমার অফিস থেকে শুরু করে আমার বিজনেস থেকে শুরু করে আমাকে সব জায়গায় দেখা থেকে ট্রাভেল করা শুরু করে এই সবগুলো আমাকে প্ল্যান করতে হয়। তো এভরি বেসে আমি আগের দিন ঠিক করি যে কালকে কী রয়েছে, এবং আমি খুব ক্লিয়ার যে আমার নেক্সট 5 months to 1 year মধ্যে আমাকে এই ব্র্যান্ডটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে হবে, এবং আমার প্রত্যেকটা পজিশনে কোন কোন মানুষ বসাতে হবে। তো রেস্টুরেন্টের ব্র্যান্ডের নাম কি? আমার একটা মেল্টিং পট, একটা স্যাফরন সয়েরি। ও, মেল্টিং পট আর স্যাফরন সয়েরি। আর রিসর্টের নাম হচ্ছে আমার কেকাবনি রিট্রিট আর ঝাড়গ্রামে। আচ্ছা, তো মানে ঝাড়গ্রামে আপনি একটা রিসোর্ট করলেন, এটা কি ঝাড়গ্রাম অনেকে যারা যায়নি তারা জানে না, ইটস আ ওয়ান্ডারফুল, মানে ওয়ান্ডারফুল প্লেস। তো কিভাবে এই জায়গাটা আইডেন্টিফাই করলেন, কিভাবে এই জার্নিটা? রিসোর্ট খোলা তো মানে চারটিখানি ব্যাপার নয়। আপনি আমাকে একটু আগে বলছিলেন যে আমি ঘুরতে যেতে পছন্দ করি কিনা। আমি খুব ঘুরতে যেতে পছন্দ করতাম, এবং বছরে 1 থেকে 2 ট্রিপ আমার বন্ধুদের সাথে থাকতো, এবং আমি যখনই সময় পেতাম একটু ট্রাই করতাম, যদি সময় পেতাম খেলার সময় ঘুরতে যেতাম। আমি পুরুলিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা, আমার বছরের শান্তিনিকেতন বিভিন্ন জায়গা আমার যাওয়া হতো। তো আমার সবসময় মাথায় ছিল যে আমি না, যে জিনিসটা আমার ভালো লাগে আমি সেই জিনিসটাই করি। আমি ইনকাম করার জন্য, টাকা আসার জন্য যেটা করতাম সেটা আমি করি না। আমার যেটা ভালো লাগে সেটা করি। আমি জানি এই জিনিসটা করলে যদি ভালোভাবে করি আমি তো সেখান থেকে আমি বর্জন করতে পারবো। আপনি খেতে ভালোবাসেন? রাইট, খেতে ভালোবাসি। আমি কফি খেতে ভালোবাসতাম, কফি শপ করেছি আমি। রাইট। আমার মনে হয়েছে যে আমি এত জায়গায় ঘুরেছি, আমার মনে হয়েছিল যে এমন একটা জায়গা হওয়া দরকার, এমন একটা রিসর্ট হওয়া দরকার যেখানে মানুষ যাবে এবং মানুষে বলবে যে আমি কেন ডুয়ার্স যাবো, বা আমি কেন জলদাপাড়া যাবো, বা আমি কেন নর্থ বেঙ্গল যাবো। এমন কিছু করতে হবে কলকাতার মধ্যে কাছাকাছি, যেখানে মানুষ যাবে এবং বলবে হ্যাঁ এটা তো সিমিলার রকম কিছু বা তার থেকে ভালো কিছু। তো আমি পুরুলিয়ায় বিভিন্ন জায়গায় ঘুরছিলাম এবং আমি কি অফবিট জায়গায় দেখছিলাম, এবং তারপর আমি ঘটনাসূত্রে আমি ঝাড়গ্রামে আসলাম, এবং ঝাড়গ্রামে এসে আমি এমন একটা জায়গা পেলাম যেখানে আমার মানুষের মনে হয়েছিল যে আমার বন্ধু অনেকেরই বাবা ফ্যামিলি মনে হয়েছিল যে এইখানে কি করে হবে, এইখানে সে স্পট বা সেই জায়গা তৈরি করা খুব ডিফিকাল্ট। কে আসবে সেই জায়গা তৈরি করা। এবং আমি এখনো বিশ্বাস করি যারা আমাদের রিসর্টে গেছে তারা এখনো ঝাড়গ্রামের মধ্যে বেস্ট রিসর্ট এখনো বলতে পারবে, কারণ আমাদের যে পাহাড়ের উপরে যেভাবে জঙ্গলের মধ্যে যারা ঝাড়গ্রাম গেছে তারা বুঝতে পারবে। আর আমারটা এটা কাকড়াঝোড়ে, একদম কাকড়াঝোড়, বেলপাড়ি কাকড়াঝোড়, আমরা দেখিয়ে দেবো। সেই জায়গায় দাঁড়িয়ে আমি লাস্ট কয়েক বছর ধরে আমার রিসর্ট রান করছি, উই আর প্রিটি সাকসেসফুল যেভাবে চলছে। এবং আরো করবেন কি? আমরা নেক্সট আরেকটা প্ল্যান চলছে খুব শিগগিরই। ভেরি গুড। 2টো ক্যাফে, একটা রিসোর্ট, একটা পার্লার, এইটাতে কি করে? একটা সার্ভিস সেন্টার, একটা সার্ভিস সেন্টার। তো এইটা পার্লার, এইগুলোতে কিভাবে আপনি মানে ইনভেস্ট করলেন? মানে হঠাৎ করে কেন মনে হলো যে আমি একটা নিজেকে গ্রুম করতে ভালো লাগে তাই? নট রিয়েলি। আমি বোঝার চেষ্টা করি যে জায়গা আমি কিছু ডেভেলপ করছি সেই জায়গায় কিসের ক্রাইসিস রয়েছে। এখন আপনি জানেন সব কিছুতে খুব ভেরি চ্যালেঞ্জ, মানে প্রত্যেকটা জায়গায়, মানে সে কিছু কোনো বিজনেস বলুন বা সব কিছুতে বলুন, প্রত্যেকটা মানে খুব চ্যালেঞ্জেস হয়েছে এখন। সেই জায়গায় দাঁড়িয়ে তার মধ্যে জানতে হবে যে আপনার কোন জায়গাটা আপনি ক্লিক করতে পারেন, বা কোনটার ক্রাইসিস রয়েছে মানুষের মধ্যে।
আমি সেই জায়গাগুলো ডেভেলপ করার চেষ্টা করি। আমি জানি টেক্স টাইম, এটা সময় লাগবে। আপনাকে বলছিলাম যে আমি শুরু করলাম এবং Patience থাকতে থাকবে 2-3 মাসের মধ্যে প্রফিট দেখতে পারবো বা আমার আমি যেটা খরচা করেছি আমার ব্রেক ইভেন চলে আসবে, নট পসিবল। এটা সময় নিয়ে ধীরে ধীরে। এই মাইন্ডসেটটা তৈরি হলো কি করে, এই এন্টারপ্রেনিউর মাইন্ডসেটটা তৈরি হলো কি করে? আমার সবসময় কিছু করার ইচ্ছা ছিল, সবসময়। আমার সবসময় মনে হতো যে কোনো ম্যানেজমেন্ট এডুকেশন আপনি কি করেছেন? নট রিয়েলি। আমি যাদের সাথে মিশি, যে ফ্রেন্ড সার্কেল আমার বা যাদের আমার আশেপাশের ব্যক্তিরা আছে, আমার খুব পজিটিভ মাইন্ডেড লোকেশন রয়েছে, তাদের সাথেই আমি সবসময় থাকার চেষ্টা করি। এবং আমি যে প্ল্যানগুলো করি সে প্ল্যানগুলোকে আমি বাই এনি হাউ আমি ওটাকে চেষ্টা করি যাতে ওটা সাকসেস হয়, এবং তার জন্য যতটা এফোর্ট দেওয়া দরকার আমি এফোর্ট দিই। আমি এটা নয় যে আমি কোনো কিছু ওপেন করছি বা কোনো কিছু প্ল্যান করছি সেটাকে আমি এক্সিকিউশনটা আমি জাস্ট ছেড়ে দিচ্ছি অন্যের উপরে, না। আমার প্রত্যেকটা জিনিস এক্সিকিউশনে আমার নিজের থাকে। মানে আপনার এভরি ডে আপনার পুরো স্কেডিউলটা প্ল্যান থাকে আমার। আমি কালকে কি করবো তার জন্য এভরিডে আজকে কি প্ল্যান থাকে। অনেক সময় অনেক কিছুতে আমি যখন টাইম দিতে পারি না, আমি জানি যে এখন হয়তো টাইম দেওয়ার নয় বা আমি পেরে উঠবো না, আমি নেক্সট 4 to 5 ডেজে কী করতে ছিল সেটা আমি জানি, বাট আমি নেক্সট 1 মাস পর আমি কী করবো এখন আমি বলতে পারবো না। বিকজ আমাকে কখনো যদি কোনো ইভেন্টে বা কিছু বলে, আমি নেক্সট 1 মাসের বা 15 দিন পরেরটা আমি কখনো ফাইনাইজ করতে পারি না। আমি বলতে পারি হ্যাঁ নেক্সট 7 ডেজ আমি কী করতে হবে, বিকজ 7 ডেজ আমার কাছে প্ল্যান থাকে। কারণ 7 ডেজ পর আবার কি আসছে নতুন, তো বিকজ আমার কাছে এতটা ইভেন্ট রয়েছে যেগুলোকে আমাকে সব ম্যানেজ করতে হয়। আর এটা ছাড়া আপনি হচ্ছে ফ্যামিলি ম্যান। আমি দেখছিলাম আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনি আপনার বাচ্চার সঙ্গেও সময় স্পেন্ড করছেন। আমার একটি ছেলে আছে 3 বছর বয়স, আরেকটি ছেলে আমার জাস্ট 16 দিন হয়েছে। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। অ্যান্ড অবভিয়াসলি আমি এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স কি করে, মানে হোয়াট ইজ দ্য ম্যাজিক বিহাইন্ড ইট? করতে হয়, মানে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। আমি চেষ্টা করি সবসময়। আমার ওয়াইফও জানে যে আমি সবসময় ফুল টাইম দিতে পারবো না। সেও নিজের বাড়িটা নিজে সেভাবে ম্যানেজ করছে। আমি যখন থাকছি না, আমার বাবা মা বা আমার ওয়াইফের বাবা মা তারাও আমাকে হেল্প করেন আমাদের ফ্যামিলিতে। এবং আমি বলতে পারুন যে আমি এখনও বিজনেসে গ্রো করছি, এখনও স্টার্ট করেছি, বছর 5 হয়েছে, এখনও অনেকটা সময় বাকি আছে। একাই করেন না পার্টনার্স আছে? একা, পুরো একা? ইয়েস ওকে। একা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব কিছু ম্যানেজ করতে হয়, এবং আমি আশা করি কম বেশি ম্যানেজ। তো ছেলের নাম কি? রেয়ান, ভালো নাম রিহাংশ। তো কি স্বপ্ন ছেলেকে নিয়ে? নট রিয়েলি, এখনো ভাবিনি আমি। বাবা তো ভেবেছিল আপনাকে নিয়ে? বাবা ভেবেছিল, বাট আমি ভাবিনি। আমার কোথাও মনে হয় যে কাউর ওপর কিছু চাপিয়ে দেওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এইটা আমার প্রফেশন থেকে আমি বলছি অ্যাজ এ ক্যারিয়ার কোচ, এই প্যারেন্টাল প্রেশার এক্স্যাক্টলি আজকের দিনের প্রজন্মকে না দেওয়াটাই বেটার। মানে আমার ওয়াইফও চায় যে সে ফুটবল প্লেয়ার হোক, কিন্তু অনেস্টলি বলছি যে আমি এখনই ভাবিনি যে হতে পারে সে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট প্লেয়ার হতে পারে, ক্রিকেট প্লেয়ার হতে পারে। তো আমি কিচ্ছু ভাবিনি এখন। আমি চাই যে এখন না সময়টা খুব কম হয়ে গেছে। আগে আমরা ছোটবেলায় অনেক কিছু খেলতে পারতাম। আলফা জেনারেশন, কিন্তু রাইট, আলফা জেনারেশনকে ম্যানেজ করা ইজ ডিফিকাল্ট। দে আর ওয়েল ট্রেন্ড। মানে এই যে জেনারেশনটা আসছে এটা ওয়েল ট্রেন্ড, ওয়েল অ্যাডভান্সড। এদের ওপর প্যারেন্টাল প্রেশার ইজ নেক্সট টু ইম্পসিবল, দেওয়াই যাবে না। সেকেন্ড, যেটা আপনি বলছিলেন, একদম পেশেন্স লেভেল নেই, একদম পেশেন্স লেভেল নেই। সোসাইটাল প্রেশার, মানে আজকে আমি ক্যারিয়ার কাউন্সেলিং 2003 থেকে করছি। যেই টাইমে আমি ক্যারিয়ার কাউন্সেলিং করছি তখন আমি 70 দশক 80 দশকে যারা জন্মেছে তাদেরকে আমি সাপোর্ট সিস্টেম দিচ্ছি। কিন্তু এখন যে জেনারেশনটাকে আমি ডিল করছি, এরা সোসাইটাল প্রেশার, মানে দেখে বলছে যে আমার বন্ধু বাবা তাকে iPhone 16 দিয়েছে, আমি পাচ্ছি না। দে গোয়িং ইনটু ডিপ্রেশন, কম্পারিজন। আপনার মনে থাকবে হয়তো আমাদের যে প্রজন্ম থেকে আমরা বিলং করছি, আমরা হয়তো সেম প্রজন্ম থেকে বিলং করি, আমরা জানতামই না যে আমাদের বন্ধুর বাড়িতে আজকে কি রান্না হয়েছে। কিন্তু আজকে বাই দ্য ব্লেসিং অফ সোশ্যাল মিডিয়া আমরা সবার হাড়ির খবর জানি, কি হচ্ছে, কে কোথায় যাচ্ছে, কি হচ্ছে। তো সেইটা একটা এই প্রজন্মের ওপর একটা সোসাইটাল প্রেশার এসে পড়ছে, এবং তারা কিন্তু ওটাকে নিতে পারছে না। ইফ দে আর নট গেটিং সাকসেস, সবাই তো সাকসেসফুল হবে না। দেয়ার উইল বি পিপল হু হ্যাভ টু স্ট্রাগল আ লট টু অ্যাচিভ সাকসেস। সাকসেস কারোর কাছে এমনিতে আসবে না। তো
আপনার দুটো সন্তান, একজন 3 বা দুটোই আলফা জেনারেশনের মধ্যে পড়ছে আর কি, তো এটাকেও ম্যানেজ করতে হবে আপনাকে। বাট আমি হ্যাটস অফ টু ইউ যে আপনার বাবা করেছে, আমার বাবারাও হয়তো ভেবেছে, আপনার বাবা ভেবেছে বলেই তো আজকে আমরা শিলটন পল পেয়েছি, কিন্তু আপনি ভাবছেন না, এর জন্যে হ্যাটস অফ টু ইউ। ওদেরকে নিজের মতন করে গ্রো করতে দিন, লেট দেম গ্রো অন দেয়ার ওন ওয়ে। দেখুন আমি নয় শুধু, রাদার আমি বলবো আমরা, মানে আমি, আমার ওয়াইফ, আমরা যখন আমরা ছেলের জন্য স্কুলিং আমরা দেখছি না কোন স্কুলে দেওয়া যায়, সবাই দেখছে যে কোন ভালো স্কুলে পড়াশোনা করতে পারবে, কোথায় ভালো পড়াচ্ছে, কোথায় ভালো রেজাল্ট করছে। রাদার আমরা চুজ করা শুরু করলাম যে পড়াশোনা তো ঠিক আছে, পড়াশোনার সাথে কোথায় একটু অ্যাক্টিভিটি পাবে, যেখানেও খেলতে পারবে, যেখানে ফ্রি স্পেস পাবে, যেখানে প্রেশার কম থাকবে পড়াশোনার একটু, আমরা সেই স্কুল খোলা শুরু করলাম। দাদা আমার সুন্দর একটা স্কুলে ভর্তিও করেছি ওকে আমরা। তো আমরা ওকে এমনভাবে বড় করা শুরু করলাম, চেষ্টা করছি আমরা যেখানে ওর মেন্টাল প্রেশারটা কম থাকবে, পড়াশোনা সবসময় পিঠে ব্যাগ নিয়ে সবসময় পড়তে যাওয়া সকালে। বিকজ আপনি জানেন যে আমরা যে সময় বড় হয়েছি সে সময় আমরা এক সময় ডাঙ্গুটিও খেলেছি, আমরা গুলিও খেলেছি, আমরা মজা করেছি, গাছে লাফিয়েছি, পুকুরে ঝাঁপ দিয়ে সব কিছু করেছি আমরা। এখন তো সেই জেনারেশন, সেই সময়টা নেই, যেহেতু এখনকার জেনারেশনটা এসছে। তো আমার মনে হয় যে সময়টা ওদের অনেক একটু ফ্রি স্পেস দরকার, যতটা পারবো। কেন একটু পর যখন বড় হয়ে যাবে তখন সেই আবার শুরু হয়ে যাবে যে ও ভালো রেজাল্ট করছে, খারাপ রেজাল্ট করছে, আমাকে দৌড়াতে হবে, আমাকে আগে যেতে হবে। তো যেই সময়টা, যতটা সময় পাবে সেই সময়টা এনজয় করুক, তারপর যা হওয়ার হবে। সাকসেস তো এটা নয় যে আমার মনে হয় যে আমি লাইফে বিরাট কিছু অ্যাচিভ করে ফেলেছি, টাকা আসছে, গাড়ি আসছে, বাড়ি আসছে, আমার কাছে সাকসেসটা, আমার কাছে সাকসেস এটা যে আমি স্যাটিসফাই কিসে, আমি কি স্যাটিসফ্যাকশন হচ্ছি, মানে আমি এটা করেছি স্যাটিসফাই হই তো ফাইন, আমি এটা সাকসেস আমার কাছে মনে হয় যে যখনই আমরা লাইফের পারপাসটা আইডেন্টিফাই করতে পারবো, যে যখন আমরা মানুষ হয়ে জন্মেছি আমাদের লাইফের পারপাস কী, এটা ফেজ বাই ফেজ যাবে। যেরকম আপনি একটা অ্যাচিভ করেছেন, ফেজ 1 ইজ কমপ্লিটেড অ্যাজ এ স্পোর্টসম্যান, এটা ছোট্ট 10 ইয়ার, 14 বছর কি 20 বছর, এটা 10 ইয়ার, ইটস কমপ্লিটেড। নাও আপনি যে রিটায়ারমেন্ট, অনেক স্পোর্টসম্যান আছে যে ঠিক আছে রিটায়ার করে গেলাম, এবার আমি স্পোর্টসেই থাকছি, কমেন্ট্রি করছি, কিন্তু আপনি আপনার নেক্সট প্যাশনটাকে অ্যাক্টিভেট করে এন্টারপ্রেনিউরিয়াল জার্নি, এইটা কিন্তু অনেকে সাহস করে না, করেছে অনেকে, ভেরি রেয়ার, আর অনেকে করে মানে সুপার ব্র্যান্ডেড স্পোর্টস পার্সোনাল ট্রাই আউট করেছে। আপনি এটা বলছেন মানে এই কথাটাই বলছি আপনাকে করে, মানে আমার বন্ধুরা যারা আমরা একসাথে বড় হয়েছি, খেলেছি, করেছি, দ্যাট ইজ ভেরি মাচ স্যাটিসফাই যে আমি খেলেছি, হোয়াটএভার দ্য ওয়ান্ট, মানে আমি আসছি, বাড়ি যাচ্ছি, অফিস করছি। এখন পুজোর সময় ফিতে কাটতে যাবো, কিছু জায়গায় আমাদের ডাকবে, আমরা যাবো, ব্যাস কিছু পয়সা করে আসবে, মাই জার্নি ইজ কমপ্লিটেড, এবার ঠিক আছে। কিংবা টিভিতে যাব, কোনো খেলার বক্তব্য রাখবো, এইগুলো তাদের হচ্ছে। কিন্তু প্যাশনটা তো আইডেন্টিফাই করতে হবে, ইউ হ্যাভ টু ডিসকভার, এই যে বারবার রিডিসকভার করার খিদেটা, কাজ করার খিদেটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি যেটা দেখলাম আপনার জার্নি, ছোটোবেলায় আপনি বলছেন যে আমার ফুটবল খেলার কোনো ইচ্ছা ছিল না, আমার বাবা জানতো যে ওনার একটা স্বপ্ন ছিল যে আমি ফুটবলার হব, গোলকিপার হব, তাই জন্যে পিটার শিলটনের নামে আমার নাম রাখা হয়েছে শিলটন। সেইখান থেকে আপনার জার্নি, আপনি যখন ডিসকভার করলেন ইয়েস আমিও হতে পারি, করলেন, দায়িত্ব সম্পূর্ণভাবে আপনি গোলরক্ষক হলেন এবং ওয়ান অফ দ্য বেস্ট, ফাইনেস্ট। তারপরে চ্যাপ্টার ক্লোজড, অ্যাডমিনিস্ট্রেটর, বিকজ আপনার ভালোবাসা হচ্ছে মোহনবাগান, তারপরে ফুটবল, ঠিক আছে, কিন্তু প্যাশন হচ্ছে ট্রাভেল, ফুড, হেল্পিং পিপল। এই এতজন আপনার সঙ্গে কাজ করছে এখন, তাদের পরিবার তো আপনার উপর নির্ভরশীল, রাইট? এটা তো একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, রাইট? অনেকে কাজ করছে নিশ্চয়ই আপনার। আমার 75টা স্টাফ আছে আমার, যারা 75টা সংসার, 75টা বাচ্চার স্বপ্ন আপনার জন্য হচ্ছে, এর থেকে আর বড় কি হতে পারে? বিগ কন্ট্রিবিউশন। থ্যাংক ইউ। আরও করবেন বলছেন আপনি। ইয়েস ইয়েস। প্ল্যান তো নেক্সট কি প্ল্যান অফ অ্যাকশন আছে, মানে কি করতে চাইছেন নেক্সট? আর মানে ক্যাফে হয়ে গেল, রিসোর্ট হয়ে গেল, সেলুন হয়ে গেল, কার সার্ভিস হয়ে গেল, আর কোনো বিজনেস যেটা আপনার মাথায় ঘুরছে, হয়তো রিসার্চ করছেন, বলতে হবে না, জাস্ট না রিয়েলি অনেস্ট, মানে আমি যেটা আমাদের প্ল্যান রয়েছে, আমাদের টিমে যেটা আমার কথা চলছে, আমরা আরেকটা রিসোর্টের আমরা প্ল্যানও করছি, প্ল্যান করছেন। ইনফ্যাক্ট বাই নেক্সট ইয়ার আমরা একটা রেস্টুরেন্টেরও প্ল্যান রয়েছে, রাইট? তো আমাদের প্ল্যান আছে বেসিক্যালি একটু কলকাতার আউটস্কার্টে
যে রেস্টুরেন্টগুলো রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট করার। কেননা মানুষ এখন আগে কি হতো, আগে আমরা, আপনি জানেন যে আগে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা হয়তো কিছু কিনতে গেলে আমরা হয় একটু সিটিতে যেতে হতো, বা আমরা কলকাতায় আসতাম, মানে মানুষে আসতো, বা কোনো যে একটু গ্রামের রয়েছে সে কলকাতাকে দূরে আসতে ট্রাভেল করতো। এখন সবই হাতের কাছে হয়ে গেছে, বড় বড় সব মল, এভরিথিং সব কিছু নিজে সব সিটি মানে নিজের জায়গায় হয়ে গেছে। তো এখন মানুষেরা ক্যাফে বা রেস্টুরেন্ট আসতে গেলে আগে যেমন আমাদেরকে আজকে আমরা কোনো চাইনিজ খেতে গেলে চায়না টাউন যেতে হতো, তো ওই চায়নাটা এখন আমার বাড়ির পাশেই অনেক তো আমি চাই যে ধীরে ধীরে আমাদের রেস্টুরেন্টগুলো এমনভাবে একটু ডেভেলপ করা যেগুলো হচ্ছে বিভিন্ন আউটস্কার্টে, যেখানে মানুষ চাইলে বাড়ি থেকে বেরোলে সে একটা ভালো রেস্টুরেন্ট বা একটা ক্যাফে সুন্দর পাবে। যে বিকজ আমার দুটো একটা ক্যাফে আছে, আমার ইউরোপিয়ান থিম ক্যাফে, এবং আরেকটা রেস্টুরেন্ট রয়েছে এটা রাজস্থানী থিম বেস্ট, পুরো সেখানে আমি রাজস্থান থেকে সব জিনিসপত্র এনে থিম বেস্ট করে সুন্দর করে সাজানো। আর মেল্টিং পট তো বললেন, একটা মেল্টিং পট আমার ইউরোপিয়ান ক্যাফে ওটা। রাইট। তো আমি আরেকটা জিনিসে খুব অবাক হয়ে যাচ্ছি, মানে সচরাচর কি হয়, যারা আপনার মতন সেলিব্রিটি স্পোর্টস পার্সনরা হয়, তারা যখন ক্যাফে কিংবা কিছু করে তারা তাদের নাম দিয়ে করে, শিলটন পল ক্যাফে, যাতে লোককে বোঝানোর চেষ্টা, এবং তাহলে তো মোহনবাগান ফ্যানরা লাফিয়ে লাফিয়ে আসবে। আপনি সেরকম কিছু না করে আইডেন্টিক্যাল নেম দিলেন অ্যাকর্ডিং টু দি থিম অফ দি রেস্টুরেন্ট এবং করলেন, ঠিক আছে। তো এরকম মাথায় আসলো না যে আমি আমার ক্যাফেতে আমার সিগনেচার, আমার আমি কিছু আনি, মানে সচরাচর সবার মাথাতে তাই এসছে। এবং আমরা দেখেছি যে সচিন তেন্ডুলকরের মতন প্লেয়ার, সেহবাগের মতন প্লেয়ার, ইনফ্যাক্ট কলকাতাতে আমরা যাকে স্পোর্টসের প্রথম ওয়ান অফ দ্য সেলিব্রেটেড স্পোর্টস পার্সন ধরি, সৌরভ গাঙ্গুলি, উনি নিজেও একটা রেস্টুরেন্ট ছিলেন সৌরভস বলে, ঠিক আছে, কিন্তু এখন সেটা নেই। আপনার কোনোদিন মাথায় আসেনি যে এরকম কিছু করব আমার ব্র্যান্ড দিয়ে? ইউ ইটসেলফ ইজ এ ব্র্যান্ড। দেখুন, আমার টিম যখন প্ল্যান করেছিল নাম নিয়ে, তখন সেমি কথাটাই বলেছিলেন যে আমার ব্র্যান্ড দিয়ে যাতে এটাকে আমরা বড় করতে পারি এবং চেন অফ ইউজ করতে পারি। তো অনেস্টলি আমি এটা দ্বিমত ছিলাম। তার একটাই কারণ যে আমার মনে হয়েছে যারা মানুষ আমাকে চেনে অস্বীকার করার জায়গা নেই যে আমি একটু সবসময় ক্যামেরা ফ্রন্টে থাকার পছন্দ সবসময় করি না। মানে আমি খুব চুজেবল জায়গায় যাই, আমার ফ্রেন্ড সার্কেল খুব সীমিত, আমি যেখানে যাদের সাথে আমি মিশি সেগুলোও আমার সীমিত, মানে আমি যাদের সাথে বসি তারাও আমি একটু দেখে শুনে বুঝে বোঝার চেষ্টা করি, তার সাথে কথা বলা বা হোয়াট এভার এনিথিং। তো এবার প্রসঙ্গটা হচ্ছে যে আমি চাইনি যে আমার নাম নিয়ে রেস্টুরেন্টটা তো বিভিন্ন জায়গায় ছড়াবে বা বিভিন্ন জায়গায় হবে। মানে আমার মনে হয়েছিল যে আমার আমার একটা মাদার ব্র্যান্ড থাকা উচিত, সেখান থেকে আমার স্প্রেড করছে। হ্যাঁ, আমাকে অনেকে বলেছে যে তুমি ব্র্যান্ডকে প্রমোট করো। আপনি হয়তো হার্ডলি দেখবেন আমি খুব বেশি প্রমোট করেছি, আমি হয়তো কয়েকটা আমার পোস্ট রয়েছে বা কিছু প্রমোট করি। যদি ব্র্যান্ড বড় হওয়ার হয় না, নিজের নাম দিয়ে ব্র্যান্ড বড় হওয়া দরকার নেই। আপনি ভালো সার্ভ করবেন, ভালো সার্ভিস দেবেন, ভালো ফুড দেবেন, ভালো গেস্টকে আপনি যখনই আপনি ফ্যাসিলিটি দেবেন, কোয়ালিটি মেনটেন করে মানুষ এমনি আসবে। আর তখন ম্যাটার করবে না যে আমি ওই ওনার রেস্টুরেন্টে যাচ্ছি, তখন লোকেই বলবে যে আমি কেমনই যাচ্ছি। আরেকটা জিনিস, মানে আমি যেহেতু অনেক স্টার্ট আপ মেন্টারিং করি, এখান থেকে আমি বলতে পারি এটা একদম সঠিক স্টেপ হয়েছে। কারণ এখন তো শিলটন পল যখন বিজনেসম্যান শিলটন পল হিসেবে আসছে, সে তো আর মোহনবাগানের নয়, সে তো চাইবে তার রেস্টুরেন্টে ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা আসুক, মোহামেডানের সাপোর্টাররা আসুক, রাইট? তো যদি নাম দিয়ে চলে আসে তাহলে ওই রেস্টুরেন্টে তো ইস্ট বেঙ্গলের ফ্যানরা ঢুকবে না, বলবে যে না, এই রেস্টুরেন্টে আমাদের অনেকবার হারিয়েছে, গোলরক্ষক করেছে, এইখানে আমরা ঢুকবো না, যাবো না। তাই জন্যে নামটা না আসাই বেটার, আমার মনে হয় আর কি। হ্যাঁ, কিন্তু আজকে তো সেই শিলটন পল আর মোহনবাগানে তো বিজনেসম্যানের সবার জন্যে, মানে আমি 75 জন আপনি বললেন কাজ করছে, এমনও হতে পারে 30 জন ইস্ট বেঙ্গলের সাপোর্টার আপনার কোম্পানিতে চাকরি করছে। একদম, আমার একটি স্টাফ রয়েছে, তার স্ক্রিনে আমাকে যখন মেসেজ পাঠিয়েছে, তার বায়োডাটা পাঠিয়েছে, ফার্স্ট তার আমি ডিপিতে তার ফটো দেখলাম, যখন এসছে তার ইস্ট বেঙ্গলের ফটো দেখলাম। হ্যাঁ, হতেই পারে, বিকজ এখন তো আর সেই শিলটন পল মোহনবাগানের গোলরক্ষক নন, অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, ভালোবাসা তো আসবে। তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমি আপনার ইনস্টাগ্রামের ওই লাইনটা থেকে বলবো যে এই যে কনভারসেশনটা আমরা ক্যান্ডিড কনভারসেশন করলাম, এটা আমরাও মানে হৃদয়তে রাখবো, হৃদমাচারে রাখবো, আমরাও রাখবো, এবং আমার মনে হয় আমার দর্শকরাও রাখবে।
আর আমি চাইবো যে আগামী দিনে আপনি আরও ভালো বিজনেসম্যান হন, আরও এক্সপ্যানশন করুন ন্যাশনালি ইন্টারন্যাশনালি। বেস্ট উইশেস টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি এগেইন। আপনাদের চ্যানেল খুব ভালো কাজ করছে, এভাবে কাজ করতে থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আর আপনারা প্লিজ দেখতে থাকুন মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট, শেয়ার করুন, লাইক করুন। আমরা আজকে যখন এই পডকাস্টটা করছি তখন আমরা 30,000 সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার হয়ে গেছি। আগামী দিনে হয়তো 50,000 1 লাখ হবে। দেখতে থাকুন, তাহলে আমরা নিয়ে আসতে পারবো এরকম আরও গল্প। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং মাই গেস্ট। থ্যাংক ইউ সো মাচ।